ভিউয়ার্স কেমন আছেন সবাই? ঢাকা উদ্যোক্তার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন, প্রধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দীপ। চাইল্ড সংগঠন এখানে অসহায় না কত শিষ্যভক্তি বৃদ্ধদেরকে নিয়ে কাজ করি আমি যখন যখন কাজ করতাম আমাকে ভোর 6টার সময় অফিস করতে হতো এখান থেকে। আমি এখান থেকে 4টার সময় রওনা দিতাম বাইক নিয়ে। আমার বাড়ি ধারে ধরুন ফিউচার পার্ক আমার অফিস, ওখানে ঠিক রাখতে হতো আমাকে 6টায় গিয়ে। তবে কাজ করতে করতে একটা সময় সিদ্ধান্ত নিলাম আসলে তো জীবন না, আমাকে কিছু করতে হবে, আমাকে করতে হবে, আমার ব্যবসায়ী হতে হবে। তার আগে আমি ব্যবসা শুরু করেছি 2008 সাল থেকে। আমাদের এলাকায় আমাদের 10 জন বন্ধু মিলে একটা এনজিও করেছি। সেখান থেকে মূলত আসলে আমার এই ব্যবসার তৈরি হয় বা ব্যবসার জায়গাটা শুরু হয়। আমি 2017 সালে আগে আমার ছোট ভাই মৎস্য খামার দিয়ে শুরু করি, যে মৎস্য খামারের নাম হচ্ছে গ্রামের বাড়ির খামার নাম আমরা শুরু করলাম, ছোট ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু আমি পেশাগত কারণে সাভারে থাকি, আমার আসলে এই মনে শান্তি পাচ্ছি না। আমি অফিসিয়াল ভাবে কথা বলবো, আসলে আমি কমফোর্ট ফিল করি না, কারণ অফিসিয়াল ভাবে কথা বললে আসলে সবাইকে কেমন কেমন পর মনে হয়। আমি সবার সাথে আপন ভাবে থাকতে চাই। আমি সেজন্য হচ্ছে আমার কথাগুলো সাবলীল ভাবে আমার মতো করে গুছিয়ে বলতে চাই। তারপরে যেটুকু যা না বললে নয়, আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি, গভর্নিং বডি মোফাজ্জল মোমেন চাকলাদার মহিলা কলেজ, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল কাদের তালুকদার, সাবেক উপপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সভাপতি, সাভার ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি সিটিজেন ক্লাব লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন আমাদের জাগরিক থিয়েটারের দুঃখিত আজিমউদ্দিন ভাই, দুঃখিত আপনি মনে করবেন না কেউ। সভাপতিত্ব করছি আমি নিজেই। বিশেষ এখানে উপস্থাপনায় থাকছেন শিক্ষক এবং শিক্ষক নেতা শফিকুল ইসলাম পাটোয়ারি। উপস্থাপক হিসেবে থাকছেন শিক্ষক ও লেখক আমাদের মোহাম্মদ নুরুদ্দিন ভাই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যুব উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার পক্ষ থেকে। যুব উদ্যোক্তা ফাউন্ডেশন 2020 সাল থেকে যাত্রা শুরু করে, কিন্তু সেটা শুরু করার আগে আমি আমার কর্মজীবন, আমি যখন চাকরি করি, আমি 2008 সাল থেকে প্রথম আমার পেশাগত জীবন শুরু হয়। আমি প্রথমে এনাম মেডিকেলে কাজ শুরু করি, জব করতাম। এনাম মেডিকেলে কাজ করেছি 2017 সাল পর্যন্ত। এনাম মেডিকেল কাজের পাশাপাশি আমি থিয়েটার করতাম, আমি মিডিয়ায় কাজ করতাম। সবশেষ আমি যমুনা টেলিভিশনে জয়েন করি 2017 সাল। আমি যখন কাজ করতে গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে স্বাধীন চেতা মানুষ, আমি এই সামাজিক উন্নয়নের মতো মূলক কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। বৃদ্ধদেরকে নিয়ে কাজ করি আমি যখন টেলিভিশন যখন কাজ করতাম আমাকে ভোর 6টার সময় গিয়ে অফিস করতে হতো এখান থেকে। আমি এখান থেকে 4টার সময় রওনা দিতাম বাইক নিয়ে। আমার বাড়ি ধারা যমুনা ফিউচার পার্কে আমার অফিস, ওখানে ফিঙ্গার দিতে হতো আমাকে 6টায় গিয়ে। তবে কাজ করতে করতে একটা সময় সিদ্ধান্ত নিলাম আসলে তো জীবন না, আমাকে কিছু করতে হলে আমাকে উদ্যোক্তা হতে হবে, ব্যবসায়ী হতে হবে। তার আগে আমি ব্যবসা শুরু করেছি 2008 সাল থেকে। আমাদের এলাকায় আমাদের 10 জন বন্ধু মিলে একটা এনজিও করেছি। সেখান থেকে মূলত আসলে আমার এই ব্যবসার তৈরি হয় বা ব্যবসার জায়গাটা শুরু হয়। তাদের প্রত্যেকটা প্রোডাক্টে ভেজাল। তখন আমার কাছে মনে হলো যে এই ভেজালের মধ্যে যদি আমি ভেজাল মুক্ত কিছু পণ্য নিয়ে কাজ করতে পারি, যেটা এক ধরনের মানুষের উপকার হবে, পাশাপাশি ইবাদতের জায়গায় আমি মনে করি যে এটা মানে ইবাদত হবে। তো ওই জায়গা থেকেই আমি আমার ছোট ভাই অপু দুইজন পরিকল্পনা করে আমরা এই গ্রামের বাড়ির খামারকে গ্রামের বাড়ির পণ্যতে কনভার্ট করলাম। যে গ্রামের বাড়ির খামারের পণ্য উৎপাদন হবে, গ্রামের বাড়ির পণ্যের মাধ্যমে পণ্য বিক্রি হবে। এটা হচ্ছে আমাদের উৎপাদন হবে গ্রামে, আর শহরে হবে আমাদের আউটলেটের মাধ্যমে বিক্রি হবে। এরকম একটা স্বপ্ন নিয়ে আমি শুরু করলাম 2019 সালে। 2019 সালে আমার গ্রামের বাড়ি পণ্য যাত্রা শুরু হয়। আমি যখন বিজনেস শুরু করি তখন অনলাইন বিজনেসটা এত অ্যাভেলেবেল না, আপনারা যারা এখন কাজ করছেন তারা জানেন। আমি কাজ শুরু করার 7-8 মাস পরে করোনা শুরু হয়ে গেল।
তো আমি যখন কাজ করছি আমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। বিসমিল্লাহির তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের চেতন উড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আমি আজকের এই উদ্যোক্তা ফাউন্ডেশনের যুব উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজিত তাদের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা নতুন উদ্যোক্তা হয়েছেন এখানে উপস্থিত আছেন, এবং যারা অনেক আগে থেকে উদ্যোগী হয়ে উদ্যোক্তা হিসেবে সফলতার কথা হাঁটছেন, সবার প্রতি আমি শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যুব উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান এর সম্মানিত উদ্বোধক আমার বন্ধুর পিতা আমার কীর্তিতুল্য জনাব মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার আঙ্কেল, আজকের অনুষ্ঠানের সম্মানিত নিষিদ্ধ অতিথি যিনি সাভার সিটিজেন ক্লাবের সম্মানিত সভাপতিও জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমি সাভারে ব্যক্তিগতভাবে আমার যাতায়াত ইদানিং কালে একটু বৃদ্ধি পাওয়া, আমার যারা বিভিন্ন ক্লাব এবং যারা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, যাদেরকে আদারওয়াইজ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে আমি যাদেরকে চিনি অথবা ব্যক্তিগতভাবে খুব পরিচয় হয়ে ওঠে, কামরুজ্জামান ভাই সেই ধরনের একজন মানুষ। অবশ্য কাদের আঙ্কেলের সঙ্গে আমার অনেক আগে থেকেই আমি আগেই বলেছি যে আমার বন্ধুর পিতা হিসেবে তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের একটি সুস্পষ্ট আগে দিয়ে দিয়েছে। আজকের এই অনুষ্ঠানের আরেকজন বিশেষজ্ঞ আছেন আজিমউদ্দিন ভাই, জাগরণ টেবিলের সভাপতি এবং সাভারের স্বনামধন্য একজন সাংবাদিক, এবং যার কথা না বললেই নয়, যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের যে কর্ণধার রিদারুল আলম, যার অক্লান্ত পরিশ্রমে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পথ চলা এবং আজকে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে। উদ্যোক্তাদেরকে নিয়ে আসলে আলোচনা করবার বা খুব জ্ঞান বলবো আলোচনা করবার আমি শুভ পক্ষে নই এই জন্য আপনারা এখানে যারা উদ্যোক্তা হিসেবে উপস্থিত হয়েছেন, উদ্যোক্তাদের পরিবার হিসেবে উপস্থিত রয়েছেন, কিংবা উদ্যোক্তা হিসেবে যারা ইতিমধ্যে সফলতা দেখেছেন, তারা আসলে একজন উদ্যোক্তা কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, কোন জায়গাটা জোর দেওয়া উচিত, কোন জায়গাগুলো এড়িয়ে চলা উচিত, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি মনে করি গবেষণা একেবারেই কম না। তবে যেই জায়গাগুলো বলতে পারি সেগুলো হচ্ছে একটু অনুপ্রেরণা দেওয়ার কথা, কিংবা কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটি হয়তো বা আমাদের মধ্যে কনফিউশন থাকার কারণে হোক, কিংবা নতুন করে ভাবনার উদয়ে তৈরির একটা প্রয়াস হোক, সেই জায়গাগুলোতে আমি ছোট করে আমার আলোচনাটি শেষ করবার চেষ্টা করব। অবশ্য এরপরে কালচারাল প্রবলেম আছে, সাংস্কৃতিক সন্ধ্যা, আবার তার আগে বোধ হয় ছোট কিছু খাবারের আয়োজন আছে, তো এই কেক কাটার ব্যবস্থা আছে। এছাড়া আমরা আজকে উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার এই অনেক চমকপ্রদ বা খুব আগ্রহের কিছু ইভেন্টের আগে আসলে আমার খুব দীর্ঘ বক্তব্য আমি মনে করি সবাই প্রত্যাশা করছেন না বা প্রত্যাশা করবার কথাও না। তারপরেও প্রধান অতিথি হিসেবে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার অন্তরস্থল থেকে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্ণধার এবং প্রত্যেকটি কর্মী এবং আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন আমার বন্ধু নুরুদ্দিন। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরেকজন উপস্থাপনা করবেন আমাদের সবার প্রিয় পাটরি ভাই, ছাড়াও আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমি শুভকামনা জানিয়েছি, সবচেয়ে বড় কৃতজ্ঞতা আজকে আপনারা যারা সামনে বসে আছেন, যারা এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের আহ্বানে এরকম একটি আয়োজনে আপনারা সামিল হয়েছেন, শরীক হয়েছেন, অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনারা আপনাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। দেখুন, আমি আমার ব্যক্তিগত জীবনের ছোট 1 মিনিট 1.5 মিনিট বলবো, তার আগে আমি ছোট দুটি কথা বলে নিই।
আমরা প্রায়শই নতুন ব্যবসা করবার ক্ষেত্রে বা নতুন কোনো কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে আপনি দেখে থাকবেন আহ, আমরা অনেক সময় বলে থাকি এখানে নতুন নতুন আইডিয়ার প্রয়োজন, ইনোভেটিভ আইডিয়ার প্রয়োজন, নতুনত্ব প্রয়োজন, এই কথাগুলো কি? কিন্তু আন্তর্জাতিক ভাবে যতগুলো গবেষণা হয়েছে বা যে শিক্ষিত প্ল্যাটফর্ম, সেই সমস্ত জায়গায় আসলে একজন উদ্যোক্তা কি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দিতে পারলেন কিনা তার থেকে তার আরো কিছু কোয়ালিটিকে প্রায়োরিটি দেওয়া প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই প্রায়োরিটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে তার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ তার যোগাযোগের দক্ষতা। আপনি অনেক ভালো একটি প্রোডাক্ট বানান, আপনি একটি ভালো প্রোডাক্ট তৈরি করেন, কিন্তু আপনার গ্রাহক লেভেলে কমিউনিকেশন নেই বা আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং নেই, আপনি দেখবেন আপনি ব্যবসা সফল হন। কিন্তু আপনি দেখবেন এটাকে হচ্ছে আমরা উৎসাহিত করছি না, কিন্তু দেখবেন অনেক সময় অনেক নিম্নমানের পণ্য মার্কেটিং এর কারণে সে কিন্তু ব্যবসা সফল হচ্ছে। আমরা নিম্নমানের পণ্য তৈরির জন্য আপনাদের উৎসাহী করছি না, আপনি ভালো মানের পণ্য তৈরি করবেন, কিন্তু একই সঙ্গে আপনার যোগাযোগের স্কিলটা, দক্ষতা দেখে আপনি ডেভেলপ করবেন। ওয়ারেন বাফেটকে কোন এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্ন করবার মধ্যে উনি একটি উত্তর দিয়েছিলেন যে আমাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, একটি অপশন হচ্ছে যে খুব চমৎকার বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, আরেকটি হচ্ছে ধৈর্যশীল এবং গোছানো মানুষ। এই দুইজনের মধ্যে আপনি আপনার ব্যবসার জন্য আপনি কাকে বেছে দেবেন? একজন হচ্ছেন অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, আরেকজন হচ্ছেন ধৈর্যশীল এবং গোছানো মানুষ, ডিসিপ্লিন মানুষ। ওয়ারেন বাফেট বলেছিলেন অবশ্যই আমি ধৈর্যশীল এবং গোছানো মানুষকে বেছে নিই, কারণ ব্যবসার সমৃদ্ধির জন্য আপনাকে অনেক বুদ্ধি সম্পন্ন না হলেও চলবে, কিন্তু আপনি কি ব্যবসা করছেন ওইটার সম্পর্কে যদি ধারণা থাকে, আপনার ব্যবসায় মন দেওয়া সময় দেওয়ার যদি মানসিকতা থাকে, এবং আপনি যদি অর্গানাইজ হন, অর্থাৎ প্রত্যেকটা কাজ যদি আপনি গুছিয়ে করতে পারেন, আপনার কোন কাজটা আগে কোন কাজটা পরে, কোন কাজটা কতটুকু সময় দেওয়া উচিত, কোন কাজের জন্য আপনার সময় নষ্ট করা উচিত না, এই জায়গাগুলো আমি মনে করি উদ্যোক্তাদের জন্য ভেবে দেখার বিষয় বা চিন্তা করবার জায়গা। আমি এখন আমার একটু নিজের কথা বলবো এই জন্য যে আমিও একজন উদ্যোক্তা, তাদের নিয়ে কাজ করে, যুব উদ্যোক্তা বহুমুখী কার্যক্রম নিয়ে কাজ করতেছে। তো আমি যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে জড়িত আছি আজ 4 বছর ধরে। 4 বছর ধরে এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আমি এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রথম মেলায় যখন অংশগ্রহণ করি, সেটাই ছিল আমার প্রথম সংখ্যক কাস্টমারের সাথে সাক্ষাৎ। তার আগে আমি অনলাইনে কাস্টমারদের সাথে ব্যবসা কেনা করেছি, কিন্তু সামনাসামনি যে কাস্টমার হ্যান্ডেলিং এর একটা ব্যাপার থাকে, সেইটা আমার একদম হাতে খড়ি হয় এই মেলায় অ্যাটেন্ড করি। তো মেলায় অ্যাটেন্ড করার মাধ্যমে আমি নানা ধরনের অভিজ্ঞতা পেয়েছি। যেমন আমি যখন অফলাইনে কাজ করতাম, তখন আমার কাস্টমার টেস্ট সম্পর্কে ধারণাটা কম ছিল, আসলে কাস্টমাররা কি চাচ্ছে। তো আমি যখন একজন উদ্যোক্তা হিসেবে মেলায় অংশগ্রহণ করি, তখন আমি কাস্টমার টেস্ট সম্পর্কে আরো ভালো বুঝতে পারি। কেন, কিভাবে যে আমার কাস্টমার কি চাচ্ছে, আমি তাদের কি দিচ্ছি, আমার পণ্যের গুণগত মান কোথায় আরো ভালো করা দরকার। তো আমাদের উদ্যোক্তাদের সবারই মূল লক্ষ্য থাকে তাদের প্রোডাক্ট নিয়ে, সবাই আমরা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রোডাক্টের গুণগত মান যত ভালো হবে, আমাদের উদ্যোক্তারা তত বেশি আমাদের কাছে স্থায়িত্ব বাড়বে আর কি। তারপরেও হচ্ছে আমার উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি কাজ করে, যেগুলো আমাদের এই উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে যখন আমরা সব উদ্যোক্তারা একত্রে মিলিত হয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তখন এই অ্যাংজাইটি গুলো দূর হয়ে যায়। বিভিন্ন ধরনের জানাশোনার গ্যাপ থাকে, এগুলো দূর হয়ে যায়। তো ধন্যবাদ রঞ্জিত ভাই, আপনার সাথে উপস্থাপনা সবাইকে অবশ্যই মুগ্ধ করেছে। আজকে যুব ফাউন্ডেশনের উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫০ বর্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তো আমার কাছে মনে হচ্ছে তো সেদিন যেদিন এই ফাউন্ডেশনটা উদ্বোধন করা হলো সেদিন আমিও ছিলাম, কাদের ভাইও ছিলেন। আমার কাছে মনে হচ্ছে সেদিন আমরা এই এটার উদ্বোধন করলাম, আর আজকে 5 বছর দেখতে দেখতে চলে গেল, সময়টা খুবই সংকীর্ণ মনে হয়। তো এই 5 বছরে অনেক উদ্যোক্তা হয়তো সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছে, অনেকে হয়তো ঝরে গেছেন। কারণ আমার কাছে এমনটা মনে হওয়ার একটা কারণ হচ্ছে যে তখন যেদিন উদ্বোধন হলো সেদিন যাদেরকে দেখতে পেয়েছিলাম সেই অনুষ্ঠানে আজকে অনেক উদ্যোক্তাই আজকে দেখতে পাচ্ছি না। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কাদের তালুকদার ভাই, সাভারের সাংস্কৃতিক অঙ্গনের যিনি আমরা পদবিজ্ঞ বলে থাকি, সেই পদবিজ্ঞ কাদের তালুকদার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার বন্ধুগণ, উনি নিজেও একজন উদ্যোক্তা, কামরুজ্জামান। আপনারা জানেন যে সেই সাংস্কৃতিক ক্লাবের সভাপতি এবং একজন সফল উদ্যোক্তার হিসাবে উনি বর্তমানে ব্যাপক পরিচিতি চলে আসছে। আর দীপক কথা কি বলবো, আমার থেকে আপনারা দীপককে ভালো চেনেন, ভালো জানেন ওনার সম্বন্ধে, আপনারাই তার সম্বন্ধে ভালো শুনতে পারবেন। আরেকটা বিষয় একটু না বলে না, আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হয়ে আসছেন, যাকে আমরা পেয়েছি প্রধান অতিথি হিসাবে, তিনি অ্যাডভোকেট শিয়াবুদ্দিন খান ভাই। আপনারা হয়তো জানেন যে আগামী সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে উনি নির্বাচন করার। আমি নিশা, আমি কাজ করছি দুর্বিকা নিয়ে। এখানে অনেক পরিচিত মুখ আছে আর কিছু অপরিচিত মুখ আছে। সবার সাথে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আর সামনে একজন উদ্যোক্তা হিসেবে বা একজন বিজনেস ম্যান বা ওমেন হিসেবে আপনারা কিভাবে আরো কাজ করতে পারেন, ভালো করতে পারেন, সেই বিষয়ে কিছু কথা আমি আজকে বলতে চাই। আমরা আসলে যারা উদ্যোক্তা তারা একজন স্বপ্নবাজ মানুষ। আমরা একটা ছোট স্বপ্ন থেকে আস্তে আস্তে সামনের দিকে আসলে এগিয়ে যাই। সেই ক্ষেত্রে আমি 2020 সালে সর্বপ্রথম আসলে একটা ব্যাংক জবে জয়েন করি। বাট ব্যাংক জবে জয়েন করার পরেও আমার কাছে মনে হয়েছে যে না, আমার এটার বাইরেও আসলে আরেকটা ছোট স্বপ্ন আছে। সেটা হচ্ছে নিজে ডিজাইনে কিছু করা। আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার কাছে মনে হতো যে আমার নিজস্ব সব ড্রেস, আমার শাড়ি আমি নিজে ডিজাইন করতাম। তো সেই জায়গা থেকে মনে হয়েছে আমি যে বিষয়টা ভালো পারি, আমি সেই বিষয়টা নিয়ে যদি কাজ করি তাহলে আমি কাস্টমারদেরকে ভালো জিনিস আসলে দিতে পারবো। যে বিষয়ে আমার জ্ঞান নেই বা কম, সেই বিষয়ে অনেক স্টাডি করে আমি হয়তো বা কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা হয়তো বা দিতে পারবো না। তো নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে ছোট একটা অনলাইন বিজনেস শুরু করি, সেটা 2020 সালে। তো 2020 থেকে 2025 আলহামদুলিল্লাহ এই 5 বছর ধরে আমি আমার জব এবং আমার বিজনেস একই সাথে কন্টিনিউ করছি। এবং 2020 সাল থেকে আমি আমার ছোট বাচ্চা, আমার বাচ্চাও 2019-এ হয়। তো আমার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি আমার 4 মাসের বাচ্চাকে রেখে ব্যাংক জবে জয়েন করি। তো এটা একটা মায়ের ক্ষেত্রে আসলে অনেক টাফ। সেক্ষেত্রে আমি বলবো সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এমন থাকবে না যে তার সাপোর্টে অনেকে থাকবে। যদি আপনার হাজবেন্ড, আপনার ফ্যামিলিতে বয়স্ক কেউ থাকে তাহলে মেয়েরা আসলে এগিয়ে যেতে পারে। আমরা হয়তো অনেক বলি যে আমি করেছি, আমি করেছি, আসলে আমি কখনোই করতে পারবো না যদি আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার ফ্যামিলিতে মা, বাবা, হাজবেন্ড অথবা বোনরা থাকে। তিনি সেখান থেকে ডক্টর, আমি যদি আমাকে অনুমতি দেন আমি দেখি একটা তথ্য আমার কাছে আছে, মানে বিশাল তো জাস্ট জাস্ট না, যেগুলো জানা দরকার। আমরা এই মানুষটাকে পাই সবসময়। শিক্ষা জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। পেশাগতভাবে ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রের একজন সক্রিয় সদস্য। নির্বাচিত হয়েছিলেন ইংরেজি ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছিলেন সদস্য হিসেবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্যানেল থেকে নির্বাচিত হন। ব্যারিস্টার শিয়াবুদ্দিন ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করার পর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে তার কোর্স সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত দ্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কন থেকে পারিক ল ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার শিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক
সহসাধারণ সম্পাদক। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতেছেন এবং আমরা ইউএনে যারা বিভিন্ন পলিসি মেকার এবং টিভি টক শোতে দেখি তারা নিশ্চয়ই আমরা অবগত আছি যে আমাদের তৃতীয় মাত্রার একটি পরিচিত মুখ এবং বর্তমান সময়ের তরুণ একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি আমাদের এই আজকের অনুষ্ঠানের একজন প্রধান অতিথি ব্যারিস্টার অ্যাডভোকেট আবু হাক বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র সদস্য আইনগত বিশ্ববিদ্যালয়। আমার আত্মজ স্নেহ মঞ্জ ব্যারিস্টার শেখাফত দীক্ষা সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার চাকলাদা বগুড়া কলেজে গভর্নমেন্টের সম্মানিত সভাপতি হাজি মন্দির, আমার সামনে উপস্থিত যাদের ঘিরে আজকের এই অনুষ্ঠান, এবং ছুটিত উপস্থিত আছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, ছুটিত আজকে সত্যি ফাউন্ডেশনের এক আনন্দ ঘন পরিবেশ। দীর্ঘ 5টি বছর তারা তিলে তিলে অনেক পরিশ্রম করে আজ এই পর্যায়ে উঠেছে। আপনারা জানেন যে এর উপর যে উদ্যোক্তা যে কর্মদার যারা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিশুদের নিয়ে কাজ করে থাকে। এরপরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। তারপরেও উনি আইন পেশা হিসেবে উদ্যোক্তা রয়েছে। অধিকাংশই নারী উদ্যোক্তা। আপনারা হয়তো অনেকেই জানেন আজ 8ই অক্টোবর একটি বিশেষ দিন, জাতীয় শিশু পালনা দিবস। জাতীয় শিশু পালনা দিবস হিসাবে আজ পালিত হচ্ছে যে আপনারা আগামী দিনে আমাদের মা, যারা আগামী দিনের এই দেশকে ধারণ করবে এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, তাদেরই দিবস আজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই আজকের এই শিশু পালনা দিবসের অঙ্গীকার। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫০ শতবর্ষ বার্ষিক উপলক্ষে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঝুমা রায়। এখানে অনেকেই আসলে আমার অপরিচিত, আবার অনেকে পরিচিত, সেজন্য আমার পরিচয়টা আমি একটু দিতে চাচ্ছি। আমি কাজ করছি 2006 সালে নভেম্বর মাসে। তো আসলে দীর্ঘ সময় কাজ করে চলেছি, কিন্তু সেইভাবে পরিচিতিটা আসলে হয়নি সেটার কারণ হলো আমরা যখন উদ্যোক্তা হিসেবে কাজে নেমেছি তখন আসলে যাত্রা নিলে যে আমি উদ্যোক্তা একজন। তো আমরা যখন কাজে নেমেছি সেটাই বলি যে তখন সোশ্যাল মিডিয়াতে মানে ছিলই না, ফেসবুক ছিল না। তো আমার নিজেরই ফেসবুক আইন করেছি আমি 2011 সালে। আর আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার মতো আসলে কেউ ছিল না।
তো সেই দিক থেকে চিন্তা করলে আসলে আমরা অনেক নিজে লড়াই নিজেই করেছি, নিজেই লড়েছি। এর পিছনে আসলে অবদান ছিল পরিবারের অবদান ছিল, আমার বাবার অবদান ছিল। আমার বাবা, আমরা 4 বোন 1 ভাই। আমার বাবা আমাকে বলেছিল, তখন হয়তো অনেক ছোট, ক্লাস 6 বা 7 পড়ি, তখন একদিন আমার বাবা বললো যে আমি চাই আমার 4টা মেয়ে আত্মসম্মান নিয়ে বাঁচবে। সে কখনোই অন্তত অর্থের জন্য কারো মুখাপেক্ষি হবে না। তো তখন আসলে আত্মসম্মান এত কঠিন একটা শব্দ বুঝতে পারিনি যে আসলে শব্দটা কি। আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে আমার বাবা আসলে কেন এটা বলেছে। তো যেমন পড়াশোনা করি, আমার প্রথম আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব শুরু করি, আমি কাজ শুরু করি। এবং কাজ শুরু করে আমি 2011 সালে আমার তখন 500 কর্মী কাজ করতো আমার আন্ডারে। এবং আমি একটা স্বনামধন্য একটা এনজিও, আপনারা অনেকেই চেনেন, কেয়ার বাংলাদেশ। কেয়ার বাংলাদেশের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়ে কাজ করি। তো সেখান থেকে আসলে আমি অনেকটা খাপখেয়ালি ছিলাম, খাপখেয়ালিপনা দেখি, কিন্তু আমাদের চাইলে অনেক নিচে। আসলে তারা অনেক ভালো বোঝে, তারপরও মানে নিজের কাজের ক্ষেত্রে কিছু কিছু ভুল, সেটা আসলে যদি আমাদের জানা থাকে, যেটা আমরা পাইনি, আমাদের পথ প্রদর্শক হিসেবে কাউকে পাইনি, তো জানা থাকলে মনে হয় যে এটা তাদের জন্য একটা উপকার হবে।